দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি সুলতান আহমেদ, আর আমরা পুরো অনুষ্ঠান জুড়ে কথা বলবো বাজেটে নিত্যপণ্যের মানুষের জীবনে প্রভাব এই বিষয় নিয়ে। দর্শক, আপনারা জানেন গত 11ই জুন কিন্তু বাজেট ঘোষণা করেছেন, ইতিহাসের সবচেয়ে বড় বাজেট, যার আকার 5,68,000 কোটি টাকা, যেটি অর্থমন্ত্রী বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বলেছেন যে বাজেট বড় হলেও এটি আসলে বাস্তবায়নযোগ্য, যেখানে জিডিপির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8.2%। বাজেট এবং এই বাজেট পরবর্তী সময় আমরা দেখি নিত্যপণ্যের বাজারে কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যায়, যেটি অনেক ক্ষেত্রেই আসলে কোনো কারণ ছাড়াই দাম বেড়ে যায়। সেই সমস্ত বিষয় নিয়ে আসলে মানুষের জীবনে কতটুকু প্রভাব পড়ে সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন। আমাদের সাথে রয়েছেন জনাব গোলাম রহমান, তিনি বাংলাদেশ কনজিউমার অ্যাসোসিয়েশনের সভাপতি। আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন ডক্টর জামাল উদ্দিন, তিনি সাধারণ সম্পাদক বাংলাদেশ অর্থনীতি সমিতি এবং চেয়ারম্যান জনতা ব্যাংক। আমরা আলোচনায় যাওয়ার আগে বাজেট নিয়ে আমাদের সহকর্মী বাবু কামরুজ্জামান একটি রিপোর্ট করেছেন, সেটি দেখে আসব। বাজেটে আসলে আপনারা দর্শক জানেন যে কালো টাকা সাদা করার কিন্তু সুযোগ দেওয়া হয়েছে, বিশেষ করে শেয়ার বাজার, আবাসন খাত সহ বিভিন্ন খাতে। তো সেই প্রভাব আসলে যেটি আসলে অর্থনীতিবিদরা এবং বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে আসলে ব্যবসা বাণিজ্যের গতি বাড়বে, বিনিয়োগ আসবে, বিশেষ করে আবাসন খাত, শেয়ার বাজার এসব ঘুরে দাঁড়াবে। সব মিলিয়ে আমরা রিপোর্টটি দেখে আসি। গভীর অনিশ্চয়তা ও বহুবিধ চ্যালেঞ্জ মাথায় নিয়ে ভিন্ন এক পরিস্থিতিতে গেল বৃহস্পতিবার আসছে অর্থ বছরের জন্য 5,68,000 কোটি টাকার বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। করোনা পরিস্থিতিতে আসছে বাজেটে বিনিয়োগ ও অর্থ সরবরাহ বাড়াতে এবার কালো টাকা সাদা করার শর্তহীন সুযোগ দেয়া হয়েছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আশা প্রকাশ করেছেন এর ফলে রাজস্ব আদায় ও কর্মসংস্থান বাড়বে। এতে আবাসন সহ অন্তত 2 খাত ও উপখাতে বিনিয়োগ ও ব্যবসায়িক গতি বাড়বে বলে মনে করছে রিহ্যাব ও সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তারা। অর্থনীতিতে এর যে প্রভাব, সেই প্রভাব কিন্তু আমরা সবাই উপলব্ধি করব এবং দেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে সেটাও কিন্তু বন্ধ হবে। দেশে যদি বিনিয়োগ করার সুযোগ থাকে বিনা প্রশ্নে, তাহলে অবশ্যই এই ধরনের টাকা বিদেশে আর পাচার হবে না বলে আমরা বিশ্বাস করি। এই টাকাটা যদি এই দুর্যোগের সময় নিয়ে এসে আমাদের বাংলাদেশের ইকোনমিতে ব্যবহার করা যায়, জনগণের কল্যাণে যদি ব্যবহার করা যায়, আমি এতে ক্ষতির কোনো কিছু দেখি না। বরঞ্চ আমি বলবো যে এই সময়ের জন্য এটাই হবে বুদ্ধিমানের কাজ। বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় বলা হয়, কোনো শর্ত নয়, আগামী 1 বছর অপ্রদর্শিত জমি, বিল্ডিং, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট, নগদ অর্থ, ব্যাংকে গচ্ছিত টাকা, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড বা যে কোনো সিকিউরিটিজের ওপর 10% কর দিয়ে আয়কর রিটার্ন দাখিল করলে কোনো কর্তৃপক্ষের প্রশ্ন ছাড়াই টাকা সাদা করার সুযোগ থাকবে। এই সুযোগ রাখা হয়েছে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীদের জন্য। ব্যক্তি করদাতারা পুঁজিবাজারে অর্থ বিনিয়োগ করলে এবং ওই বিনিয়োগের ওপর 10% কর দিলে এক্ষেত্রেও আয়কর সহ অন্য কোনো কর্তৃপক্ষ প্রশ্ন তুলবে না। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই টাকাগুলো যদি কালো টাকা যদি সাদা হয়ে দেশের মূল অর্থনীতিতে চলে আসে, ইন দ্যাট কেস এটা মানে আমাদের যে ইনভেস্টমেন্ট অপরচুনিটি বাড়বে, এমপ্লয়মেন্ট জেনারেশন হবে এবং অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো সঠিকভাবে পরিচালিত এবং বিভিন্ন সেক্টরে শর্ত ছাড়া 10% ট্যাক্স দিয়ে বিনিয়োগের যে সুযোগ করে দেওয়া হয়েছে, তাতে করে কর্মসংস্থান এবং নতুন বিনিয়োগ বাড়বে। এ পর্যন্ত দেশে 15 বারের মতো কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে। সব মিলে সাদা করা গেছে প্রায় 14,000 কোটি টাকা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। আমাদের সহকর্মী বাবু কামরুজ্জামানের রিপোর্টটি আমরা দেখছিলাম দর্শক। তো আমরা এই মুহূর্তে সরাসরি আলোচনা যেতে চাই। আমাদের সাথে রয়েছেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ, তিনি সাধারণ সম্পাদক বাংলাদেশ অর্থনীতি সমিতি। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন জনাব জামাল উদ্দিন? শোনা যাচ্ছে। আপনারা বাজেট যেদিন দেয় তার কয়েকদিন আগে আপনারা একটি বিকল্প বাজেট দিয়েছিলেন, বড় অঙ্কের সেই বিকল্প বাজেট। তো আমরা দেখলাম এরপরে অর্থমন্ত্রী 5,68,000 কোটি টাকার যে বাজেট দিল, তাতে আসলে জনগণ, প্রতিটা ক্ষেত্রের মানুষ কিন্তু এবছরের বাজেটটাকে বলা হচ্ছে ক্রান্তিকালের বাজেট, করোনা কালের বাজেট, সবাই আসলে তাকিয়েছিল তার জন্য বাজেটে কি থাকছে। তো ডক্টর জামাল, আপনি একটু বলবেন জনগণ আসলে এই বাজেট থেকে কি পেতে পারে বা কি থাকলো তাদের জন্য? জনগণের জন্য আপনার বাজেট তো জনগণের জন্যই দেওয়া হয় এবং সেটা সরকারের সামর্থ্য এবং রিসোর্সের যে ক্যাপাবিলিটি, সেটা দিয়েই কিন্তু একটা আংকিক একটা এক্সপ্রেশন করা হয়, কিপিং ইন মাইন্ড যে তাদের পলিটিক্যাল এন্ড ইকোনমিক ফিলোসফি যেটা আছে
সেটাকে কোয়ান্টিটেটিভ ডেসক্রিপশন হয় এই বাজেটের মধ্যে দিয়ে। সেই ক্ষেত্রে এই বছরের বাজেট একটু ব্যতিক্রম ধর্মী। সেই বাজেটটা হলো আপনার এখন বাংলাদেশে যে বাংলাদেশ সহ সারা বিশ্বে যে করোনা পরিস্থিতি যাচ্ছে, এটা নর্মাল বিষয় না, এটা অ্যাবনর্মাল। এবং সেই অ্যাবনর্মাল অবস্থায় আমাদের যে বাজেট করা হয়েছে সেটাও আপনার একটা অ্যাবনর্মাল অবস্থার ভিতর দিয়ে করা হয়েছে। সেই ক্ষেত্রে এই বাজেটে আপনার সব জিনিস অ্যাড্রেস পুরোভাবে করা হয়েছে এটা বলা ঠিক হবে না। ঠিক হবে না এই কারণে আপনার করোনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে আরো মানে পজিটিভলি দেখতে হবে। এবং সেই ক্ষেত্রে আপনার যে বরাদ্দগুলা হয়েছে, এবং এটা শুধু আমাদের গত 2.5-3 মাসে আমাদের জিডিপি যে লসটা হয়েছে সেটা রিকভার করার জন্য আমাদের কি করা দরকার, এবং স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী এই করোনা কোন বিশেষ হবে আমরা জানি না। সেই ক্ষেত্রে আমাদেরকে এটার জন্য যে প্রস্তুতি সরকারের তার নিজস্ব সাধ্য অনুসারী চেষ্টা করেছে, কিন্তু সেটাকে আরো বৃহৎ আকারে, বৃহৎ চিত্রে দেখা উচিত। এবং এটা দেখলে দেখা যাবে যে তখন আপনার যে করোনা পরিস্থিতির যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় আমাদের যে লস হচ্ছে সেই লসটাকে আমরা কভার করি, পুরানটা পোষায় নেওয়া প্রথম, তারপরে হলো ভবিষ্যতে আবার এদিকে সামনের দিকে এগিয়ে যাওয়া। এই ব্যাপারে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। এই বাজেটই যথেষ্ট নয়। এরপরে মাননীয় অর্থমন্ত্রী তার বক্তৃতায় বলেছেন, প্রেস কনফারেন্সে বলেছেন যে এটাই শেষ নয়, এরপরে ওনারা রেডি আছেন যে যে কোনো ব্যবস্থা নিতে, এবং যেখানে যেখানে যেটা দরকার ওনারা করবেন। তো এটা আমরা দেখতেছি, ওয়েট করতেছি যে কি হবে। সেটা এখনো কিন্তু এটা ড্রাফট আকারে আছে বাজেট। আমরা মনে করি যে এই সমস্ত জায়গায় আরো রিলুক দেওয়া দরকার। জনাব জামালউদ্দিন, আমরা জানি এবার বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে 8.2%। সেই ব্যাপারে আপনার মূল্যবান মতামত আমরা নিতে চাই, তবে তার আগে আমরা আসলে যেতে চাই জনাব গোলাম রহমানের কাছে। স্যার, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি। আমরা দেখি প্রতি বছর বাজেট আসলেই যেটি হয়, সাধারণ মানুষের জন্য একটি আসলে কি বলে একটা চাপ তৈরি হয়। বিশেষ করে বাজেটের পর দিন থেকেই আমরা দেখি বাজেটে বুঝে না বুঝে হোক, ট্যাক্স বাড়ানো হয়েছে না কমানো না হয়েছে সেটি না বুঝেই হোক, নিত্যপণ্যের যে দাম যার সাথে সরাসরি গণমানুষ জড়িত সেটি আসলে বেড়ে যায়। এবারও আমরা তার ব্যতিক্রম দেখিনি এই করোনা কালের মধ্যেও। সেটি আসলে কেন হয়, বা এটি রোধ করার জন্য কি করণীয়? এইবার বাজেটের পরে পণ্য মূল্য বাড়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। কারণ বাজেটে বেশ কিছু নিত্যপণ্যের ক্ষেত্রে ছাড় দেওয়ার প্রস্তাব আছে। রাইট। একমাত্র পেঁয়াজের ক্ষেত্রে বোধহয় 5% আমদানিকৃত বাড়ানো হয়েছে ক্ষেত্রে 5% শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এই 5% শুল্ক আরোপ, আমরা পেঁয়াজ নিয়ে লঙ্কা কাণ্ড হয়ে গেছে কিছুদিন আগে, 250 টাকা পর্যন্ত কেজি দরে আমাদেরকে পেঁয়াজ খেতে হয়েছে। 300 টাকা পর্যন্ত কোথাও কোথাও দাম উঠেছে, কোথাও হয়েছে। এর একমাত্র প্রতিকার হলো ভারত নির্ভরতা কমানো, আমদানি নির্ভরতা কমানো এবং দেশীয় উৎপাদন বাড়ানো। দেশীয় উৎপাদন বাড়াতে হলে দেশের যে কৃষক তাদেরকে একটা সুরক্ষা দিতে হবে, ভালো বীজ দিতে হবে, স্বল্প সুদে ঋণ দিতে হবে, প্রযুক্তিগত উন্নতির ব্যবস্থা করতে হবে। এগুলি তো আছেই, কিন্তু আমাদের কৃষকরা সব সময় মার খায় এ কারণে যে যখন আমাদের এখানে ভরা মৌসুম তখন ভারত থেকে কম দামে পেঁয়াজ এসে পেঁয়াজের দামটা এমন পর্যায়ে নিয়ে যায় যে কৃষকরা তাদের উৎপাদন ব্যয় মেটাতে পারে না। সেই জন্যে কিছুটা ক্যাব অনেক সময় দীর্ঘদিন থেকে বলে এসেছে যে পেঁয়াজের মৌসুমে একটা শুল্ক আরোপ করা যেতে পারে, তবে মৌসুম যখন শেষ হয়ে যাবে, যখন দেশীয় সরবরাহ থাকবে না, তখন সেই শুল্কটা প্রত্যাহার করতে হবে। এ করা হলে দেশীয় উৎপাদনও বাড়বে, আবার ভোক্তার যে স্বার্থ তাও সংরক্ষিত হবে বলে আমরা মনে করি। আর যে অন্যান্য আরেকটা প্রশ্ন উঠেছে যে মোবাইল ফোনের একটা প্রশ্ন উঠেছে। এই যে করোনার সংকট, এটা তো সারা জাতির জন্য সংকট, এবং এর মোকাবিলার শুনতে পাচ্ছি, এর মোকাবেলার জন্য সবারই কিছু কিছু কন্ট্রিবিউশন থাকা বোধ হয় যুক্তিসঙ্গত। সে কারণে
আমি মনে করি যে মোবাইল ফোনে যেই করারোপ করা হয়েছে এটা সংকটকালীন সময়ের জন্য ঠিকই আছে, তবে সংকট যখন কেটে যাবে তখন এটা পূর্বাবস্থায় নিয়ে নামাই আনা উচিত হবে। আর যারা এখন অতিরিক্ত ব্যয় করতে চান না তারা কম কথা বলবেন। আমরা তো অনেক অপ্রয়োজনীয় কথা বলি, অপ্রয়োজনীয় কথাটা যদি কম বলা হয় তাহলেই আর কি আপনার সাশ্রয়ী হওয়া সম্ভব হবে বলে নিশ্চয়ই জনাব গোলাম রহমান, আমরাও আশা করি মানুষ আসলে এখন তো আপনি জানেন যে ঘরবন্দি মানুষ, স্বাভাবিকভাবে তাদেরকে মোবাইলে সবার খোঁজখবর নিতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু মোবাইলে কথা বলার পরিমাণ বেড়েছে। এক্ষেত্রে এনবিআর এর চেয়ারম্যানকে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল এই বিষয় নিয়ে। তিনি যেমনটি জানিয়েছেন যে মাত্র 5% হচ্ছে কর বৃদ্ধি করা হয়েছে, তবে তা নিয়ে গণমাধ্যমে আসলে মানে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেভাবে আসলে প্রচারণা হচ্ছে তা নিয়ে কিন্তু তিনি আসলে বলেছেন যে এটি আসলে ঠিক নয়, মাত্র শতকরা 5% হারে শুল্ক বৃদ্ধি হয়েছে। তবে জনাব গোলাম রহমান, যেটি আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল অপারেটরগুলো কিন্তু এরই মধ্যে বাজেট ঘোষণার পর দিন থেকেই কিন্তু সেই রেট সাধারণ গ্রাহকের উপর চাপিয়ে দিয়েছেন, যদিও এখনো বাজেট মানে চূড়ান্তভাবে পাস হয়নি। বাজেট প্রস্তাবনার পরপরই কিছু কিছু কর প্রস্তাব কার্যকরী হয়ে যায় এবং এক্ষেত্রেও তাই হয়েছে। এবং যদি কোনো স্পষ্টীকরণের দেওয়ার থাকে এনবিআর কে তা দেওয়া উচিত। তবে যেহেতু প্রস্তাবনা দেওয়া হয়েছে চিরাচরিত নিয়মে, এটা কিন্তু তাৎক্ষণিকভাবে কার্যকর হয়ে গেছে এবং মোবাইল অপারেটররা যেটা করেছে এটা সঠিক বলে আমার মনে হয়। জনাব গোলাম রহমান, আমরা দেখছি বাজেটের পরের দিন শুক্রবার ছিল, স্বাভাবিকভাবেই শুক্রবার জিনিসপত্রের দাম কিছুটা বেড়ে যায়। তো নিত্যপণ্যের বাজারে রিপোর্ট যেটা বলছে সেটা হচ্ছে সবজির দাম বেড়েছে, চালের দাম বেড়েছে, অন্যান্য অনেক নিত্যপণ্যের দাম বেড়েছে। আপনি যেটি বলছেন যে এবারের বাজেটে আসলে নিত্যপণ্যের দাম বাড়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই, তাহলে কেন বাড়ছে এটি আমরা রোধ করতে পারছি না কেন? আচ্ছা, এটা রোধ করতে পারছি না, আমাদের তো ব্যবসা যারা করে ওরা লাভের জন্য ব্যবসা এবং যে কোনো সুযোগ আসলেই তার ব্যবহার করতে চায় এবং বাজেট এমন একটা সুযোগ যে সরকারের উপরে দায় চাপায় দিয়ে লাভ করে নেওয়া। তবে সরবরাহ ব্যবস্থা যদি সঠিক থাকে, যদি পর্যাপ্ত সরবরাহ থাকে, এই অপচেষ্টা বেশি দিন বা বেশি সময় থাকতে পারে না। হ্যাঁ, স্বাভাবিক নিয়মে সরবরাহ এবং চাহিদার স্বাভাবিক নিয়মে পূর্ববর্তী অবস্থায় অথবা তার চেয়েও কমে মূল্য কেঁচাবেনা হবে, পণ্য কেঁচাবেনা হবে, এটাই আমাদের প্রত্যাশা। জনাব রহমান, আপনাকে ধন্যবাদ। আমরা একটু ডক্টর জামাল উদ্দিনের কাছে যেতে চাই আবার। জামাল উদ্দিন, আপনি যেমনটি বলছিলেন জিডিপি প্রবৃদ্ধির কথা বলছিলেন, বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এটি নিয়ে অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে আসলে অনাকাঙ্ক্ষিত সময়ে এত বড় পরিমাণে জিডিপির লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 8.2%, যেটি আসলে সারা বিশ্বের অন্য কোনো দেশ হয়তো এত বড় সাহস দেখাবে না। এটি কি বাস্তবায়নযোগ্য কিনা? আর এটি করতে গেলে যেই পরিমাণে বেসরকারি বিনিয়োগ দরকার সেটি বর্তমানের চেয়ে প্রায় দ্বিগুণ করতে হবে, সেটি কিভাবে সম্ভব? না, এটা তো ওনার কাছে নিশ্চয়ই ওনার একটা যে টিম আছে সেই টিম ক্যালকুলেশন করে এটা বার করছে, এটা ওনারা এটার উত্তর ভালো দিতে পারবেন। ওনারা উত্তর দিয়েছেন, তবে বিশ্লেষক হিসেবে বা অর্থনীতিবিদ হিসেবে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, ওটা যদি করতে পারে আমরা তো খুশি। অর্থমন্ত্রী বলেছেন যে বিদেশি বিনিয়োগ বাড়ার কথা তিনি বলেছেন, এই বছর প্রচুর পরিমাণে বিদেশি বিনিয়োগ আশা করছেন তিনি, তার ফলে আসলে যে বেসরকারি খাতের যে বিনিয়োগ খরা সেটি কেটে যাবে। আপনি কি মনে করেন? ওনাদের ইন্টারনাল যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন গুলো যদি সঠিক থাকে তাহলে এটা সম্ভব এবং ওনারা এটা ক্যালকুলেশন করেছেন এবং সেখানে ন্যাশনাল বোর্ড অফ বিনিয়োগ থেকে আরম্ভ করে ইনভলভ যারা আছেন তারাই এটা সমস্ত কিছু প্রজেকশন করেই কিন্তু তারা এটা করছেন এবং ওনারা এখন এটা এত হঠাৎ করেই এটার যে এই মুহূর্তে এটার ব্যাপারে মন্তব্য করা ডিফিকাল্ট। কারণ হলো আপনার দেখতে হবে যে আমরা করোনার যে অবস্থার মধ্যে আছি, if it does continue তখন it will be an ambitious one। আর যদি এটা মানে করোনার পরিস্থিতিতে আমরা উদ্ধার পাওয়া যায় তাহলে হয়তো আপনার ধরেন 3-4 মাসের যে ক্ষতি এটা পোষায় নিয়ে হয়তো একটা পর্যায়ে আসতে পারবেন। কিন্তু এখন এটার ব্যাপারে মন্তব্য করলে মন্তব্যই থেকে যাবে, এটা কিন্তু বাস্তবতার সাথে মিল থাকবে না। কারণ হলো আপনার এই ক্যালকুলেশনটা মানে ডিপেন্ডিং আপন দি সিচুয়েশন, ওনারা হয়তো ধরে নিয়েছেন যে করোনা আর হয়তো 1 মাস 2 মাস থাকবে, এর পরে পরবর্তীতে তারা স্বাভাবিক অবস্থা আসবেন, তখন
সেই অবস্থার ভিত্তিতে তারা হয়তো প্রজেকশন করেছেন, কিন্তু এটা যদি না থাকে তাহলে এই রেজাল্টটা হয়তো ভিন্ন হবে। তবে জিডিপি নিয়ে এত চিন্তা না করে যেটা হলো যে আমাদের যে ইকোনমিক মেশিন যেটা বন্ধ হয়ে আছে এটাকে চালু করা দরকার। বিলিয়নস এন্ড বিলিয়নস অফ ট্রানজাকশন এই মেশিনের মধ্যে দিয়ে হয়, একজনের ইনকাম আরেকজনের খরচ, আরেকজনের খরচ আরেকজনের ইনকাম, এবং প্রতিদিন যে সমস্ত ট্রানজাকশন বেসড ইকোনমি, সেখানে ট্রানজাকশন যদি বাড়ে তখন আপনার সেটা রেজাল্ট দেখা যাবে। এখন এই মুহূর্তে ওই 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 বিতর্কে না যেয়ে মনে হয় আমরা আমাদের অর্থনৈতিক মেশিনটাকে সঠিকভাবে চালু করি। যেমন আপনার ধরেন ব্যাংকে লোন দেওয়ার ব্যাপারে ডকুমেন্টেশন আছে, সেখানে অনেক ডিপার্টমেন্ট এখনো বন্ধ, রাজুক বন্ধ, ভূমি অফিস বন্ধ, জমি রেজিস্ট্রেশনের কারণে বোর্ডে লোন স্যাংশন হয়েছে বসে রয়েছে, কিন্তু ওই ডকুমেন্টেশন কমপ্লিট করার কারণে ডিসবার্সমেন্ট করতে পারতেছে না। অনেক ধরনের অনেকগুলা অফিস আদালত একটার সাথে একটা ইন্টারলিঙ্ক, প্রত্যেকটা অফিস যদি রাইটফুলি ইন অর্ডার না থাকে তাহলে কিন্তু এটা আপনার ডিফিকাল্ট হবে, এবং সেটা চালু হয়ে গেলে, অর্থনীতি চালু হয়ে গেলে এটা পসিবল। আগে যেহেতু হয়েছে এবং ওনারা ওই হিসাবে ধরে নিয়েছেন, কারণ এই বছরে আমরা 9 মাসের রেজাল্টটা আপনার আছে আমাদের হাতে, এবং এটার ভিত্তিতে যদি প্রজেকশন আরো কয়েকদিন বন্ধ থাকবে এটা তো আমরা জানি না। এবং সেটা জানার মধ্যে দিয়েই, এই চালুর মধ্যে দিয়ে, যেমন আপনার রেভিনিউ যে রিডাকশন হয়েছে, তারপরে আপনার চিটাগাং পোর্টের আমদানি রপ্তানির ডেলিভারি, এইগুলা প্রত্যেকটা জায়গায় ইকোনমির এভরি উইং অফ দি ইকোনমি এটা যদি সমান তালে না চলে তাহলে কিন্তু সমান তালে চলতে হবে। ডক্টর জামাল উদ্দিন, আমরা আপনার কথা আরো শুনতে চাই, বিশেষ করে আপনি সরকারি একটি বড় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে রয়েছেন, ব্যাংক খাত কি ভূমিকা রাখবে সেটি শুনতে চাই। তবে তার আগে ছোট্ট একটি বিরতি নিতে হবে আমাদের। বিরতির পরে দর্শক আবার আসছি, আপনারা দেখছেন বীজ সংলাপ। দর্শক স্বাগত জানাচ্ছি আবার, আপনারা দেখছেন বীজ সংলাপ, সাথে রয়েছি আমি সুলতান আহমেদ, আমার সাথে দুজন অতিথি রয়েছেন। কথা বলছিলাম বাজেট ও নিত্যপণ্য নিয়ে, আমরা বাজেটে ভোক্তা অধিকার কিভাবে রক্ষা পায় সেই বিষয় নিয়ে কথা বলছিলাম। আমরা ডক্টর জামাল উদ্দিন আপনার কাছে ছিলাম, আপনি বলছিলেন ব্যাংক খাতের কথা, আমদানি রপ্তানির কথা। ব্যাংক খাত তো যতটুকু আমরা জানি, ব্যাংক খাতে ওই সেই দিন বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি বলেছেন 1,13,000 কোটি টাকা এখন উদ্বৃত্ত রয়েছে ব্যাংকগুলোর কাছে, এবং কেন্দ্রীয় ব্যাংকের কাছে আরও 62,000 কোটি টাকা রয়েছে। আপনি একটু বলবেন যে ব্যাংকগুলো তো এমনিতেই বিভিন্ন প্রণোদনা প্যাকেজ কিংবা সরকার আবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রায় 25,000 কোটি টাকা ঋণ নেবে আগামী অর্থ বছরে, সেটি দেওয়ার সক্ষমতা কি ব্যাংকগুলোর রয়েছে? না, ব্যাংকগুলোকে তো ধরেন আপনার ডিপোজিট, এটা কমার্শিয়াল ব্যাংক এবং ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দুটো আলাদা। কমার্শিয়াল ব্যাংকগুলা আপনার ডিপোজিট কালেক্ট করে এবং তার এটার সাথে ম্যাচুরিটি ম্যাচিংটা করে। সে 6 মাসের ডিপোজিট এগেনস্টে 6 মাসের লোনের হিসাব করে, 12 মাসের লোনের সাথে 12 মাসের ডিপোজিটের হিসাব করে। এটাকে বলা হয় ম্যাচুরিটি ম্যাচিং। এই ম্যাচুরিটি ম্যাচিং এর হিসাবে ব্যাংকিং অবস্থা এখন কিন্তু খারাপ অবস্থা নাই। সরকার যে সমস্ত দিয়েছে প্রণোদনা প্যাকেজ গুলা, সেইগুলাও কিন্তু অনেক ব্যাংক, অনেকের ব্রাঞ্চ খোলা থাকার না থাকার কারণে সে এটা পারতেছে না। কিন্তু আমরা সরকারি ব্যাংকগুলো মোটামুটি আমাদের জনতা ব্যাংকের প্রায় 900 ব্রাঞ্চের মোর দেন 800 ব্রাঞ্চ খোলা থাকে, এবং এটা আমরা অন টাইম করতেছি, সেটা ডিসবার্সমেন্ট। আমাদের চ্যালেঞ্জ হলো এখনকার আপনার যে লোন, পুরানা লোনের যে এলিজিবিলিটি, পুরান যারা আছে তাদের মধ্যে ডিফল্টার ছাড়া অন্য সবাই কিন্তু ওদের মধ্যে সুযোগ পাচ্ছে। তাদের যে ডকুমেন্টেশন এক্সপেরিয়েন্স, সেটাতে তারা ফাস্টার করতে পারে। তারা যেহেতু পদ্ধতির সাথে পরিচিত, নতুন যারা আসবেন তাদের জন্য এই ডকুমেন্টেশন করতে সময় লাগছে, এবং এটা যে মুভমেন্টও প্রবলেম হচ্ছে। ধরেন একটা লোক এখান থেকে ওখানে যাইতে পারে না, পার্সিয়াল লকডাউন, তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জোন করা হয়েছে, সেই জোন অনুযায়ী ওই অঞ্চলে রেস্ট্রিকশন আছে, সেই ক্ষেত্রে এটা বাধাগ্রস্ত। বাট আমাদের ব্যাংক গুলোয় কিন্তু সরকারি ব্যাংকের হাইয়েস্ট নাম্বার অফ ব্রাঞ্চেস, এবং সেই ক্ষেত্রে সরকারি ব্যাংকগুলো কিন্তু আপনার এই সার্ভিস দিয়ে যাচ্ছে, যেহেতু ব্যাংকিং সিস্টেমটা এখন অটোমেটেড হয়ে গেছে। এটা ইরেসপেক্টিভ অফ সেক্টর, প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর বোর্ড, সেই ক্ষেত্রে এই লেনদেন করার জন্য
ব্যাংকের অসুবিধা হচ্ছে না। অসুবিধা হচ্ছে যেমন ডকুমেন্টেশন যখন করতে যাচ্ছে, লোন দেওয়ার ক্ষেত্রে, নতুন লোন দেওয়ার ক্ষেত্রে, রিক্লাসিফিকেশনের ক্ষেত্রে আপনার অনেকগুলো ডকুমেন্টেশন লাগে। সেগুলোর জন্য সংশ্লিষ্ট যে সমস্ত অফিসগুলা সাথে আমরা জড়িত, সেইটাকে, এবং আমাদের ক্লায়েন্ট জড়িত, তাদের অফিসগুলো খোলা নাই, যেই কারণে এটা ডিলে হচ্ছে। এবং সেটা এগুলা যত তাড়াতাড়ি এগুলা খোলা যাবে, এটা ট্রানজাকশনটা যে একটার সাথে আরেকটা লিঙ্ক, সেই লিঙ্কটা যদি হোল লিঙ্কের ভিতরে যত অডিয়েন্স আছে এরা সবাই যদি খোলা থাকে, তখন কিন্তু আপনার প্রবলেম নেই, তখন আপনার এটা ইট উইল গো। তো ওই ক্ষেত্রে আপনার কিছুটা সুবিধা অসুবিধা হচ্ছে, বাট আমরা পরিষ্কার ভাষায় প্রত্যেক দিন আমাদেরকে, আমরা ডিভিশনাল অফিস, রিজিওনাল অফিস এবং ব্রাঞ্চ লেভেলে আমরা কিন্তু খোঁজ খবর রাখছি। কোন জায়গায় আপনার অ্যাপ্লিকেশন আসার পরে এটা যাতে 1 সপ্তাহের উপরে না থাকে, এবং সেই ক্ষেত্রে এই যে জটিলতা, এই জটিলতাকে ফাস্টার করার জন্য আমরা এখন চিন্তা ভাবনা করতেছি, ইভেন ব্রাঞ্চ লেভেল থেকে প্রপোজাল হেড অফিসকে দিতে চলে আসবে। সেই ক্ষেত্রে আমরা এটা পসিবল, অনলাইন সিস্টেমে ইট ইজ পসিবল। আপনারা কি প্রধানমন্ত্রী ঘোষিত যেই শিল্পের জন্য যেই প্রণোদনা প্যাকেজের ঘোষণা তিনি দিয়েছিলেন, সেটা কি শুরু করেছেন? দেওয়া হয়েছে, আমাদের শুরু হয়ে গেছে। আমাদেরকে যে টাকা দেওয়া হয়েছে তার একটা বিরাট অংশ, যেমন শ্রমিকদের বেতনের, না সেটি রয়েছে, যেমন রপ্তানিমুখীর জন্য 5,000 কোটি টাকা, সেটি এই পর্যন্ত দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা দেওয়া। এর বাইরে ক্ষুদ্র মাছারিদের জন্য যে বড় অঙ্কের টাকা, সেটি কি দেওয়া শুরু হয়েছে কিনা? এবং সেটা শুরু হয়েছে, এটা প্রসেসে আছে। এবং এটা আপনার এখানে যারা, আমি প্রথমে বলেছি, যারা পুরাতন কাস্টমার, এই এসএমইর জন্য প্রবলেম নাই, কিন্তু যারা নতুন কাস্টমার, তাদের যে এই মুহূর্তে সব ডকুমেন্টেশন করতে তারা ডিলে হচ্ছে, বিকজ অফ দি ক্লোজার অফ দি আপনার ডিফারেন্ট অফিসেস, গভর্নমেন্টের অন্যান্য অফিসগুলো যারা জড়িত আছে। এবং এই ক্ষেত্রে আমি আমার কাজটা করে বসে থাকবো। যেমন আপনি ধরেন চট্টগ্রাম বন্দরে আমাদের ব্রাঞ্চ 24 আওয়ার্স খোলা থাকে, এবং সেখানে আমাদের লোকজন আছে 24 আওয়ার, কিন্তু সেখানে পোর্ট ডিপার্টমেন্টের লোক, তারপরে আপনার কাস্টমসের লোক, ভ্যাটের লোক, তারপরে এক্সাইজের লোক, ইনকাম ট্যাক্সের লোক, প্রত্যেকটা লোক যদি ইকুয়ালি সাপোর্ট না দেয়, তাহলে তাদের সেটা কিন্তু আপনার এটা বাস্তবায়ন হওয়া ডিফিকাল্ট। এবং সেই ক্ষেত্রে তারপরে হলো যে আবার ওই যে ট্রান্সপোর্ট এজেন্সি, তারপরে আছে ইনভেন্টিং কোম্পানি, যারা ইনভেন্টার আছে, ওনাদেরও কাজ আছে। পোর্টের যে ডেলিভারি সিস্টেম, সেই ডেলিভারি সিস্টেমটা যদি অন থাকে, তখন আপনার সুবিধা। এবং যদিও বলা হচ্ছে যে এই সমস্ত প্রত্যেকটা জিনিস 2 মাসের বন্ধের মধ্যে আপনার এগুলা ঠিক মতন চলে নাই, এবং যে কারণে এটা চালু হওয়ার জন্য আমরা বারবার দাবি করতেছি, এবং অনেকটা এখন সহজতর হচ্ছে, সামনের দিকে আগাচ্ছে। এবং এটা আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এটা, এই যে ডিসবার্সমেন্টটা রাইটফুলি রাইট টাইমে যদি না দেওয়া যায়, তাহলে এই টাকা থাকে লাভ হবে, আপনার কাছে থাকিও তো কোনো লাভ নাই। আপনার মানুষের প্রয়োজনে যদি আপনি না দিতে পারেন, একটা জিনিস ইম্পোর্ট করবে, ইম্পোর্টের এলসি করার জন্য যে সমস্ত ডকুমেন্টেশন গুলো দরকার, সেই ডকুমেন্টেশনের রেলিভেন্ট এজেন্সি গুলা এটার সাথে থাকে। ব্যাংক ইজ দি ইন্টারমিডিয়েট, ব্যাংক তো তার প্রসেসটা ঠিক করতে থাকবে, কিন্তু অন্যান্য অর্গানাইজেশন গুলো যদি আপনার ইকুয়ালি অ্যাক্টিভ না হয়, তাহলে এটা ডিলে হবে। এই ডিলের জন্য শুধু একজনকে দায়ী করলে এটা ঠিক হবে না, এটা কিন্তু মাল্টিপল গেট কিপিং এজেন্সি গুলো আছে, সেখানে তাদের যে, এবং তাদের সার্ভিস এজেন্সি গুলো আছে, তাদের যে সহায়তা, সেই সহায়তা অ্যাক্টিভ পজিটিভ সাপোর্ট, সেটা যদি না হয়, তাহলে এই ট্রানজাকশন ইমপ্লিমেন্টেশন করা ডিফিকাল্ট। এবং সেই ক্ষেত্রে আমরা বারবার আমাদের লোকজনকে বলতেছি যে যতদূর সম্ভব আপনারা নিজেরা তাদের কাছে যাবেন, যাইয়া ওই প্রসেস ওখানে যাতে ফাস্টার হয় সেটা জন্য। যেমন রাজুক এখনো পর্যন্ত খোলে নাই ঠিক মতো। রাজুকে আপনার অনেকগুলা, ঢাকা শহরের যে লোন ডকুমেন্টেশনের ক্ষেত্রে রাজুক প্লেজ এ ইম্পর্টেন্ট রোল। এখানে তাদের অনেকগুলা মর্গেজ টর্গেজে প্রপার্টি মর্গেজ করতে হলে ওখানকার ক্লিয়ারেন্স দেখতে হয়, তারপর ভূমি অফিসের দেখতে হয়, পারমিশন লাগে। এই সমস্ত জিনিসগুলো যদি আপনার রাইটলি সব অফিস যদি একসাথে না চলে, তাহলে মানে তাহলে সত্যি আসলে ইকোনমিক মেশিন শুড বি রান, প্রত্যেকটা গভর্নমেন্টের সব অর্গানাইজেশন গুলা চলা উচিত। এবং মোস্ট ইম্পর্টেন্ট হলো যে সরকার তো বেতন দিচ্ছে, এবং যারা এটার ভিতরে কাজ করতেছে তাদেরকে কিন্তু আমরা কোনো তাদেরকে দিচ্ছি যে অ্যালাউন্স আপনার এটা দেওয়া হচ্ছে। সেই বিষয়ে প্রণোদনা বিষয়ে আমরা আরো শুনতে চাই, আমরা ডক্টর জনাব গোলাম রহমানের কথাও শুনতে চাই। তবে দর্শক, সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির, আর সেই বিরতির পরে আশা করি আমাদের সাথেই থাকবে।
দর্শক স্বাগত আরেকবার। আপনারা দেখছেন বীজ সংলাপ। আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন, আমরা সরাসরি তাদের কাছে যেতে চাই। জনাব গোলাম রহমান তিনি রয়েছেন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, বাজেট ঘোষণা হয়েছে, আমরা দেখলাম বড় অঙ্কের বাজেট। যে বিষয়টি বলবেন যে সাধারণ মানুষের জন্য কিংবা বিশেষ করে যারা ভোক্তা তাদেরকে আপনি নেতৃত্ব দিচ্ছেন, তাদের জন্য বাজেটটি কেমন হয়েছে যদি আপনি মূল্যায়ন করেন। প্রথমে আমি একটা সাধারণ মন্তব্য করতে চাই। আমার দৃষ্টিতে এই বাজেটটি হলো বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে স্বপ্ন দিয়ে মোড়া একটি বাজেট। সেই জন্য কিছু কিছু লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে যা বাস্তবায়ন সম্ভব কিনা যথেষ্ট সন্দেহ আছে। যেমন গ্রোথ রেট, তারপরে রেভিনিউ আর্নিং, এই দুইটা আর কি ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। সার্বিকভাবে বাজেটটির যে অন্যান্য যে অ্যালোকেশন, এইটা এই বর্তমান প্রেক্ষাপটে ঠিক আছে বলে আমি মনে করি। যেটি বলা হচ্ছে যে এটি জীবন বাঁচানোর বাজেট, জীবিকা বাঁচানোর বাজেট, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? হ্যাঁ, সামাজিক নিরাপত্তাটা নিরাপত্তার ব্যবস্থা যদি আরো বাড়ানো যেত তাহলে বোধহয় ভালো হতো। আর আরেকটা জিনিস, স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় সমস্যা অ্যালোকেশনের চেয়েও দুর্নীতি এবং অব্যবস্থা। দুর্নীতি আর অব্যবস্থা যদি থাকে, স্বাস্থ্য খাতেই বলেন আর যে কোনো খাতেই বলেন, যে প্রত্যাশিত সুফল পাওয়া যায় না। তাই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে একটা বিশেষ দৃষ্টি রাখতে হবে যাতে অপচয়, অমিতব্যয়িতা এবং দুর্নীতি না হয়। তাহলেই জনগণ সঠিক ফল পাবে, মানে ভালো ফল পাবে। আরেকটা জিনিস, যেমন এখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম জি বেশ কমে গেছে, প্রায় 3-4 দশকের মধ্যে এত দাম কমে, সবচেয়ে কম এখন। হ্যাঁ, এখন সবচেয়ে কম। আমি আশা করছিলাম বাজেটে একটা ইঙ্গিত থাকবে যে ডাউন অন অ্যাডজাস্টমেন্ট অফ এনার্জি প্রাইস, ফুয়েল অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রিসিটি এন্ড এসব, কিন্তু এই ব্যাপারে কোনো কিছু বলা হয়নি। যদি আপনার তেলের দাম এবং বিদ্যুতের দাম কমানো হয় তাহলে অর্থনীতিতে একটা বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে এবং ভোক্তারাও উপকৃত হবে। আরেকটা জিনিস, অর্থায়নের ক্ষেত্রে প্রায় 2 লক্ষ কোটি টাকা বিভিন্ন সরকারি সংস্থা, স্বশাসিত সংস্থার কাছে আছে এবং এই টাকাটা সরকারি কোষাগারে আনার জন্য একটি আইনও করা হয়েছে, কিন্তু এ ব্যাপারে কিছু বলা হয়নি। এই টাকাটা যদি আপনার সরকারি কোষাগারে আনা হয় তাহলে কিন্তু ঋণের বোঝা অনেক কমানো সম্ভব হবে বলে আপনি মনে করছেন। ডক্টর জামালউদ্দিন, আপনি এই বিষয়ে কি বলবেন, কি মনে করেন আপনি? বিষয়টা স্যার যেটা বলেছেন, এটা তো আপনার ধরেন যে মানে প্রাইস যদি এখন তেলের দাম এখন কমে থাকে তাহলে উই শুড মেক অ্যাডজাস্টমেন্ট। সেই অ্যাডজাস্টমেন্ট করলে এখানে প্রাইসের উপরে কম পড়বে। সেক্ষেত্রে আপনার প্রোডাকশনের ক্ষেত্রে মানুষের যে এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে যারা আছে, অন্যান্য ইন্ডাস্ট্রিতে যারা আছে, তারা এনার্জি প্রাইসটা কম দিতে হবে। আর সেটা আবার যদি বাড়ে আবার আপনি অ্যাডজাস্ট করবেন, কিন্তু এখন যেভাবে আছে এটা তো অনেক দাম কমে গেছে। তো সেই ক্ষেত্রে এটারও একটা অ্যাডজাস্টমেন্টের বিষয় চিন্তা ভাবনা করা উচিত। এবং আপনার যে গভর্নমেন্টের যে ফান্ড লোন, যদি আপনার ব্যাংক থেকে লোন বড় করে আপনার এটা যদি প্রাইভেট সেক্টর, তাহলে ক্ষতিগ্রস্ত হবে। সেই ক্ষেত্রে আপনার ব্যাংকের থেকে ব্যাংক বরোইংটা ওইভাবে না নিয়ে এটা কেন্দ্রীয় ব্যাংক শুড টেক দ্য লিড। জাপানের 2য় বিশ্বযুদ্ধের পর তারা কিন্তু এটা করেছে, জার্মানিতে করেছে, অন্যান্য দেশে করেছে, এবং সেটা হলো কেন্দ্রীয় ব্যাংক আপনার সরকারি বন্ড কিনে এই টাকা বাজারে ছাড়তেছে। সেই ক্ষেত্রে আপনার কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে কিভাবে ঋণ নিতে পারে সরকার? আছে, এই যে দেয়ার ইজ এ মেকানিজম কেন্দ্রীয় ব্যাংকের থেকে কেন্দ্রীয় ব্যাংক গভর্নমেন্টের বন্ড কিনতে পারে, আর আদার মেকানিজম আছে। সেই মেকানিজম গুলো যদি অ্যাপ্লাই করে তাহলে আপনার প্রাইভেট সেক্টরের উপরে যে এখন ধরেন আদার যদি সেলের সাথে কম্পিটিশন করে তাহলে মুশকিল, সেলে গ্রো করতে পারবে না। মানে সরকার যদি বড় লোন নেওয়া যায় তাহলে আপনার প্রাইভেট সেক্টরের লোনের শেয়ার ওখানে কমবে, অবশ্যই কমবে একদিক থেকে আরেক দিকে গেলে। তো সেই ক্ষেত্রে জি স্যার। আচ্ছা, তবে আমি আর কি মনে করি যে টাকা ছাপাইয়ে সরকারকে টাকা দেওয়াটা দ্রব্যমূল্যের উপরে বিরূপ প্রভাব পড়বে এবং ভোক্তাদের রেট অফ ইনফ্লেশন বেড়ে যেতে পারে, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। জি এগুলা লক্ষ্য রেখেই আপনার মেকানিজম, যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের যে মেকানিজম,
সেই মেকানিজম এটা কেন্দ্রীয় ব্যাংক অনেক ভালোভাবে জানে এবং তাদের ব্যবস্থার মধ্যে আসে, পৃথিবীর অন্যান্য ব্যাংকও করতেছে। তার মানে টাকা ছাপাতে হবে খুব সাবধানতার সাথে। আমাদের হাতে একদমই সময় নেই। ডক্টর জামাল উদ্দিন এবং ডক্টর দুঃখিত আমি গোলাম রহমান স্যার, আপনাদের দুজনকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান থেকে। আমরা আশা করছি পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনাদেরকে আবার আমরা অতিথি করে পাবো এবং আপনাদের মূল্যবান মতামত আমরা জানতে পারবো। দর্শক, আপনারা দেখছিলেন বীজ সংলাপ। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই সাথে থাকুন নিউজ 24-এর। দেখা হবে পরের কোনো পর্বে।